সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 50 জন আটক হয়েছেন। পুলিশ বলছে উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে গেলে মারমুখী হয় তারা। বিএনপি বলছে বিনা উস্কানিতে মারমুখী হয়েছে পুলিশ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির মাঠে উত্তাপ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাজধানীতে বিএনপির বিক্ষোভে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, পুলিশ সহ আহত বেশ কয়েকজন। দাবি আদায়ে সব বাধা মোকাবিলার আহ্বান নেতাদের। চতুর্থ ধাপে 55 পৌরসভায় নির্বাচন রোববার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকারে ইসির গতানুগতিক নির্দেশনা। টিকা গ্রহণের খুদে বার্তা হাতে কেন্দ্রে সাধারণ মানুষের আগ্রহী উপস্থিতি। শিগগিরই আসছে আরও ভ্যাকসিন। 10 মাসের মধ্যে করোনায় দেশের সর্বনিম্ন শনাক্ত। দেশি বিদেশি অপপ্রচার মিথ্যে প্রমাণ করে ভাষান্তরে রোহিঙ্গাদের স্বাচ্ছন্দ্য জীবনের 3 মাস। চলতি সপ্তাহে যাচ্ছেন আরও 4000। এবং ফাল্গুন ও 14 ফেব্রুয়ারিতে সারা দেশে বাজার ধরতে ব্যস্ত ফুল চাষিরা। রাজধানীতে জমজমাট বেচাকেনা, 55 কোটি টাকার ফুল বিক্রির আশা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছিলাম যে রাজনীতির মাঠে উত্তাপ। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের যে সিদ্ধান্ত হয়েছে তার প্রতিবাদে বিএনপি গত কয়েকদিন ধরে কর্মসূচি করছে। আজকেও ঢাকা সহ সারা মহানগরে কর্মসূচি ছিল, সেগুলি পালিত হয়েছে। আগামীকালকে জেলায় জেলায় তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মনিয়াপা, শুরুতে আমি আপনার সঙ্গে যুক্ত হতে চাই। যে বিষয়টা আমরা বলছি আলোচনার শিরোনামে, রাজনীতির মাঠে উত্তাপ। আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধে পাওয়া বীরুত্তম খেতাব সেটি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আপনারা মাঠে নেমেছেন। আজকের ঘটনা এরই মধ্যে আপনি জেনেছেন, আমি জানি না ঠিক আপনি সেখানে উপস্থিত ছিলেন কিনা, কিন্তু পুরো খবর নিশ্চয়ই আপনার কাছে আছে। তো সবকিছু মিলিয়ে যে কথাটি গত কয়েকদিন ধরেই বিভিন্ন আলোচনার টেবিলে আসছিল এবং আপনাদের দলের ভিতর থেকে অনেক নেতারা বলছিলেন যে রাজনীতির মাঠে, অর্থাৎ মাঠের রাজনীতিতে বিএনপি কিছুটা পিছিয়ে গিয়ে বিএনপি কর্মীদেরকে কিংবা সাধারণ মানুষদেরকে উজ্জীবিত করতে পারছে কিনা, এসব আলোচনা হচ্ছিল। তো এই ইস্যুতে আজকের দিনের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি যে মাঠে সরব হচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, বাংলাদেশের কিছু পাজি মানুষ আছে যারা সময় অসময় ইস্যুকে চেঞ্জ করে কিংবা ইস্যুকে আমন্ত্রণ করে। সেই পাজি মানুষগুলো তো জানে না যে এই যে একটা শহীদের খেতাব সরিয়ে নিলেই, টেনে নিলেই, কেড়ে নিলেই যে আল জাজিরা মিথ্যে হয়ে যাবে না। একটা আল জাজিরাকে ঢেকে দেওয়ার জন্য এই ধরনের অপচেষ্টা, স্বাধীনতার যেখানে 50 বছর, সেই 50 বছরের স্বাধীনতার একজন বীর উত্তমকে তার খেতাব টেনে নেওয়া, এটা যে কত দুঃসহ বাংলাদেশের জন্য। আমি বিএনপির জন্য বলবো না। যে জাতি তার সন্তানের সম্মান জানে না, সে জাতি তার নিজেকে সম্মান করতে জানে না। আমি যদি বলি যে কথায় কথায় বর্তমান সরকার, তার দলের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেন, তার স্বপ্ন ছিল, তার এই ছিল, ওই ছিল, সব কিছু সব ঠিক আছে, উনি একজন লিডার, অবিসংবাদিত, নো ডাউট। বাট তার স্বপ্নকে যারা বাস্তবায়ন করার জন্য যাকে তাকে যার তার গলা কাটে, মৃত্যু ঘটায়, অথচ সেই মানুষটা, যে মানুষটাকে তার অবদানের স্বীকৃতি স্বরূপ বেঁচে থাকার সবচেয়ে বেঁচে ছিলেন যেসব গাজীরা, তাদের সর্বোচ্চ খেতাবে ভূষিত করেছে বীর উত্তম, সেই খেতাবটা যখন কেড়ে নেয় একজন, এটা যদি সুভাষদা হতো আমার দুঃখ ছিল না। যে সন্তান তার বাবাকে সম্মান করতে জানে না, তার বাবার দেওয়া সম্মানটাকে কেড়ে নিয়ে যায়, আমি বুঝি না, আমার কাছে হিসাব মিলে না। সে সন্তান বাবার কেমন তোর ভালোবাসার সন্তান, আমার হিসাব মিলে না। যদি ভালোবাসার সন্তানই হতো তাহলে যারা সেই দিন তার বাবার মৃত্যুর সময় ট্যাঙ্কে উঠে নৃত্য করেছিল তাদেরকে উনি মন্ত্রী দিয়েছেন। যারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবার চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিল তাদেরকে ডান পাশে বসিয়েছেন। যারা সেদিন তার বাবার মৃত্যুর সময়, যারা সেদিন
আপনার সেনাবাহিনী প্রধান ছিল, তাকে এমপি করেছেন। সেদিন যিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন তাকে মন্ত্রী করেছেন। সেদিন যিনি রক্ষী বাহিনীর প্রধান ছিলেন তাকে মন্ত্রী করেছিলেন। এই যে তার রক্ষী বাহিনীর প্রধান কি দৃষ্টি। মন্ত্রী হয়েছিলেন আপা? মনে হয় না। রক্ষী বাহিনীর চিফ ছিলেন তোফায়েল আহমেদ সাহেব। উনি কি রক্ষী বাহিনী, ছিলেন? হ্যাঁ, রক্ষী বাহিনী যার নিয়ন্ত্রণে ছিল, যার আন্ডারে ছিল, আচ্ছা, রক্ষী বাহিনী আন্ডারে ছিল, কিন্তু আমরা তো আন্ডারে জানি ছিল। আমি যে আন্ডারের কথা নুরুজ্জামান বলছি, রক্ষী বাহিনীর আমি প্রধান ছিলেন। অফিসিয়াল ওই চাকরির কথা বলিনি। আচ্ছা। যার আন্ডারে সমস্ত রক্ষী বাহিনীটাই ছিল, উনিও ছিলেন। তাদের কাউকে কিন্তু সন্দেহ করে না। অথচ অনেক সময় বলা হয় যে খালেদা জিয়া রহমান হত্যাকাণ্ডের সময় যখন বি চৌধুরী সাহেব বেঁচে ছিলেন, তাকে সন্দেহবশতই আসলে মেন একটা কষ্টের জায়গাটা থাকে আর ছিল। এটা কথিত আছে, যে আমি এটা শিওর দিয়ে বলছি না। তো কেমন সন্তান, যে সন্তান বাবাকে খেয়ে জন্মগ্রহণ করে, কেমন সন্তান যে বাবার শেষ একজনকে তার অবদানের জন্য, যারা সেদিন ভোগবিলাসিতায় মত্ত থেকে ছিল, দেশ ছেড়ে পালিয়ে যারা সোনাগাছিতে ভোগবিলাসিতায় ছিল, তারাই কিন্তু বাংলাদেশের মন্ত্রী, এমপি এবং স্বাধীনতার চেতনা বিক্রি করে খায়। কিন্তু যারা সেদিন যারা যুদ্ধ করেছিল, আমি গত একদিন আগে আমি দেখলাম ডয়চে ভেলের আপনার যিনি এই যে খেতাব বাতিল করার জন্য যিনি দাঁড়িয়ে থাকলেন, যিনি কিনা সেই শেখ মুজিব সাহেবের মৃত্যুর কারণের জন্য উনিও দায়ী, উনি তখন জাসদ করতেন, অন্তত আওয়ামী লীগ করতেন না। তারপরে বিএনপি টিএনপি হয়ে ঘুরে টুরে যে পায় নাই, তারপরে আওয়ামী লীগে জয়েন করেছেন। সেই ব্যক্তিটা যখন এই কাজগুলো করছেন, কোথায় আওয়ামী লীগ কি আছে? আওয়ামী লীগ যদি থাকতো, আওয়ামী লীগের মধ্যে যদি দেশপ্রেম থাকতো, স্বাধীনতা প্রেম থাকতো, আজকে স্বাধীনতার 50 বছরে আওয়ামী লীগের সভানেত্রী অবশ্যই বলতো খামোশ, স্টপ দিস ননসেন্স, এই কথাটা বলতো। আমরা এই কথাটা শুনলে মনে করতাম সেই মানুষটা শুধু আওয়ামী লীগের সভানেত্রী না, যেভাবেই হোক বাংলাদেশের উনি চেয়ারে বসা প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী না, উনি একজন বিবেচক। আপনার মনে পড়ে শেখ মুজিবুর রহমান সাহেবকে খালেদা জিয়া খেতাব দিয়েছিলেন মরণোত্তর, আর তার সন্তান জিয়া রহমানের খেতাবটাকে কেড়ে নিয়েছেন। এই যে সেই খেতাব কেড়ে নেওয়া, শোনেন এই কথাটা কিভাবে হয়? একজন জেট ফোর্সের অধিনায়ক যখন একজন শাহজাহান খান বলেন ডয়চে ভেলেতে যে আমি যুদ্ধ করে নাই, কোন অধিনায়ক বন্দুক নিয়ে, গুলি নিয়ে, কামান নিয়ে চায় সামনে যুদ্ধ করে? তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একমাত্র নেতা যিনি কিনা গেরিলা যুদ্ধ করেছেন। 2 জন অধিনায়কের উনি একজন, যেটা হাফিজ সাহেব, মেজর হাফিজ সাহেব নিজে ছল চোখে বলেছেন, এবং উনার সাথে যে ছিলেন মেজর জেনারেল ইব্রাহিম সাহেব, উনিও বলেছেন গতকালকে। এই যে সমস্যা, এই যে একটা দেশের সমস্ত মুক্তিযোদ্ধারা এখনো কিন্তু আপনার বেঁচে আছে, অনেকেই। আমি এই লাইনটা শেষ করি, যেটার জন্য আপনি বললেন, এটার জন্য বিএনপি কেন সমস্ত বাংলাদেশের ফুসে ওঠার কথা, সেখানে বিএনপি শান্তিপূর্ণ মিছিলে কিভাবে যে তারা বলে গণতান্ত্রিক দেশ, একটা শান্তিপূর্ণ মিটিংয়ে বিনা উস্কানিতে কিভাবে এইভাবে অ্যাটাক করে 50 জন শুধু ধরেই নাই, কিভাবে পিটানিটা দিয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন। জি, বিনা উস্কানিতে বলছেন, সেই প্রসঙ্গে আসবো। তার আগে সুভাষ দা, নীলুফা চৌধুরী, মনি আপা এখন পর্যন্ত যে প্রসঙ্গগুলো তুললেন সেভাবে আপনার বক্তব্য জানতে চাই, তারপর আমি বিনা উস্কানির প্রসঙ্গটাতে আসবো। না, আমাদের এখানে টকশোর একটা মোদ্দা কথা দাঁড়িয়ে গেছে যে পাল্টাপাল্টি কথা বলতে হয়। তা নীলুফা চৌধুরী, মনি আপা যে কথাগুলো বললেন, সে কথাগুলো তো রাজনীতির মাঠে, ময়দানে, বক্তৃতায় বেশ কাঁপিয়ে কাঁপিয়ে বলা হয়। এখন আমি সেই কাঁপিয়ে বলার থেকে অনেক দূরে, যে কারণে আমি খুব ঠান্ডা মাথা 2-1টি কথা বলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস আছে শেষ প্রশ্ন, ছোটবেলায় পড়েছি আমরা সবাই। তা সেখানে একটা কথা আছে যে সত্য কথা অপ্রিয় হয়, এটা লোকে বলে থাকে, কিন্তু সব অপ্রিয় কথা যে সত্য এটাও সঠিক নয়, এটাও সত্য নয়। নীলুফা আপা যেগুলো বলেছেন একেবারে রাজনীতির ভাষায় কথা বলেছেন। বঙ্গবন্ধুর খুনি যাদের খেতাব কেড়ে নেওয়া হয়েছে, প্রস্তাব করা হয়েছে, তারা কি বঙ্গবন্ধুর খুনি না? আর বঙ্গবন্ধুর খুতি, বীরুত্তম, বীর প্রতীক, এই সমস্ত পদক যদি আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে তাদের খেতাব যদি আপনি কেড়ে নেন, কিংবা তাদের খেতাবটা যদি নিয়ে নেওয়া হয়, বাতিল করা হয়, তাহলে কোন বিবেচনায় জিয়াউর রহমানের খেতাব অব্যাহত থাকবে?
আপনি যুক্তির কথা বলেন, ওই যে সেই সত্য রচিবে তুমি ঘটে যা সব সত্য নয়। 1976 সালে বিলেতের ITV ওয়ার্ল্ড ইন অ্যাকশন প্রোগ্রামে অ্যান্থনি মাসকানোসের সাথে যে সাক্ষাৎকারটি বঙ্গবন্ধুর খুনি দিয়েছিল, সেই খুনি স্পষ্ট বলেছে 20 মার্চ 1975 সালে সন্ধ্যা 7:30 দিকে যে জিয়ার বাসায় জিয়ার সঙ্গে দেখা করে এবং তাকে জিয়া রহমান বলে কান্ট্রি রিকোয়ার্ড এ চেঞ্জ। আপনি অধ্যাপক নজরুল ইসলাম, যিনি বঙ্গবন্ধুর প্রথম যিনি পরিকল্পনা কমিশনের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার একটি বই বেরোচ্ছে করোনাকালীন সময়ে, প্রথমা প্রকাশনীর থেকে, কাছে থেকে দেখা বঙ্গবন্ধু। খুব স্পষ্ট করে বলেছে যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান কিভাবে কিভাবে যুক্ত। এখনো পর্যন্ত বিএনপির জাত বুদ্ধিজীবীরা কেউ কিন্তু এই লেখার প্রতিবাদ করেনি এবং এটা নিয়ে কথাও বলেনি। এ লিগেসি অফ ব্লাডের যে 54 পৃষ্ঠার স্পষ্ট করে উল্লেখ আছে, তো এইগুলো আমাদের কিন্তু ইতিহাসের সাক্ষী। আর ইতিহাস বড় নির্মম। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের 100 বছর পরেও ব্রিটেনের পার্লামেন্টে কিন্তু নিন্দা প্রস্তাব আসে এবং সেই জেনারেল ডায়ারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয় এবং জঘন্য হত্যাকাণ্ড বলে চিহ্নিত করা হয়। অথচ ওই সময় ব্রিটিশ পার্লামেন্টে এটাকে সাধুবাদ জানানো হয়েছিল। ইতিহাস বড় নির্মম, বড় নিষ্ঠুর। আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় আপনার দায়িত্ব ছিল কি? বঙ্গবন্ধুকে, রাষ্ট্রপ্রধানকে আপনার রক্ষা করা। যখন আপনার কাছে যাওয়া হয়েছিল, আপনি আইসেপ করতে করতে বলেছিলেন যে সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার। আপনি কোথায় উদ্যোগ নিয়েছিলেন? বঙ্গবন্ধুর যখন মারা যায়, হত্যাকাণ্ড হয়, আমি মারা যাওয়া বলবো না, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, সপরিবারে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের পর সময় তার ভূমিকা কি ছিল? বলা হয় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ নাকি খুনিদেরকে দেশের বাইরে পাঠিয়েছে। হ্যাঁ, পাঠিয়েছে। চাকরি দিয়েছে কে? তাদেরকে প্রতিষ্ঠিত করেছে কে? জিয়াউর রহমান, তার পরবর্তী ধারাবাহিকতা এবং বেগম খালেদা জিয়া। এবং এখনো কি মনিয়াপাড়া বঙ্গবন্ধুর একজন খুনির স্ত্রীকে রংপুরে উপনির্বাচনে মনোনয়ন দেয়? অতএব ইতিহাস তার ইতিহাসের গতিতেই চলবে। আপনি যতই আপনি হুঙ্কার দেন না কেন, যতই আপনি নানান রকম কথা বলে এই বিষয়টাকে গোলমেলে পাকানোর চেষ্টা করেন না কেন, ইতিহাসের কাঠগড়ায় জিয়াউর রহমানকে দাঁড়াতেই হবে। আজকে হোক, কালকে হোক, যখনই হোক না কেন, এটা ইতিহাস নির্ধারিত। দাদা, এই প্রসঙ্গে বঙ্গবন্ধুকে নাম নিছানা মুছে ফেলাবার জন্য জিয়াউর রহমানের শাসন আমলে যে দুঃখজনক, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটিয়েছেন, খন্দকার মোস্তাক করেছেন ইনডেমনিটি অর্ডিন্যান্স, আর আপনি জিয়াউর রহমান করেছেন ইনডেমনিটি আইন। সেই আইনের বলে 1919 সালের ওই 7 এপ্রিল পর্যন্ত যত হত্যাকাণ্ড বাংলাদেশে হয়েছে সবকিছুকে আপনি আইনে প্রোটেকশন দিয়েছেন। দাদা, আমি এই প্রসঙ্গে আপনি এখন পর্যন্ত যতটুকু বললেন তার প্রেক্ষিতে বিএনপি কিছু উত্তর দেয়। বিএনপি যে বিষয়টি বলে সেটি হচ্ছে যে এই যে জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে যে কথাগুলো আপনি বলছেন, বিভিন্নজন তাদের ভাষ্যে বলে গেছেন, অনেকেই লিখে গেছেন। কিন্তু বিএনপি যেটি বলে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, আত্মস্বীকৃত খুনি যারা ছিল তাদের অনেকের দণ্ড কার্যকর হয়েছে, পলাতক আছেন, তাদেরকে দণ্ড কার্যকর করা হবে বলে আমরা আশা করি। কিন্তু বিএনপি বলে আইনিভাবে এখন পর্যন্ত কোথাও তো কোনো প্রতিষ্ঠিত হয়নি যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাহলে পরে আত্মস্বীকৃত এবং দণ্ডিত খুনির যে খেতাব বাতিল হবে, সেই সঙ্গে জিয়াউর রহমানকে কীভাবে একভাবে মেলানো হয়। আরেকটা বিষয় বিএনপি বলে, জিয়াউর রহমান ছিলেন তখন সেনাবাহিনীর উপপ্রধান, সেনা প্রধান সহ অন্যান্য বাহিনীর প্রধান যারা ছিলেন তাদের কি দায়, এবং তাদের দায়ের জন্য আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলে না কিংবা নেয়নি। এটা তো একটা কঠিন আলোচনা, কিন্তু আবার সহজ বটে। আমি বললাম আপনি উপপ্রধান ছিলেন, আপনি উপপ্রধানে আপনার দায়িত্ব কি ছিল? এই যে অ্যাট বঙ্গভবন লাস্ট ফেজ, বিচারপতি সায়েমের বই, প্রতিটা পাতায় লেখা আছে জিয়াউর রহমান কি করে এই হত্যাকাণ্ড কিংবা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আমাকে সত্যটি কথা বলি, জি, যুক্তির কথা শুনি। 20 আগস্ট খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর সমস্ত কার্যক্রম, আপনি জাতীয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বাতিল করে দিলেন। বলা হলো বহুদলীয় গণতন্ত্র হলো। তাহলে কি জিয়াউর রহমানকে যে বহুদলীয় গণতন্ত্র মনিয়াপাড়া এতদিন ধরে যে মার্কেটিংটা করেছেন, তাহলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে? খন্দকার মোস্তাক। আর বহুদলীয় গণতন্ত্র বিএনপির যদি আদর্শ হয়ে থাকে,
তার নীতি হয়ে থাকে, তাহলে খন্দকার মোস্তাক হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা। আপনি খুব খোলামেলা যুক্তির কথা বলতে হবে। আপনার আমার সঙ্গে নীলুফার চৌধুরী মনি আপার সম্পর্কের অবনতি সম্পর্কে এই জায়গায় নানান রকম বিচ্যুত হওয়ার কোনো রকম শঙ্কা নেই। কিন্তু আপনি যে যুক্তির কথা বলেন, আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আপনার ভূমিকাটা কি ছিল, বেনিফিশিয়ারি কারা কারা? আপনি যাদের কথা বলছেন, যারা ছিলেন, যারা নীলুফার আপা মনে সত্যি করতে বলেছেন, যারা সেনাবাহিনী প্রধান ছিলেন, যারা বিমান বাহিনী প্রধান ছিলেন, নৌবাহিনী প্রধান ছিলেন, সবাই তো শাহবাগের বাংলাদেশ বেতারে এসে বঙ্গবন্ধুর খুনিদের সাথে হাত মিলিয়েছে। খুবই সত্য কথা, এটার সঙ্গে তো কোনো অসত্যের কোনো বিষয় নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার দায়িত্বটা কি ছিল এবং আপনি সেই দায়িত্ব পালন করেছেন কিনা। এবং জিয়াউর রহমানের শিক্ষা উপদেষ্টা থাকা অবস্থায় আবুল ফজল, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য থেকে তাকে শিক্ষা উপদেষ্টা করা হয়েছিল। তার প্রথম ছোট গল্পটি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে, একটি মৃতের আত্মহত্যা, স্পষ্ট করে দেখিয়েছে যে কিভাবে বঙ্গবন্ধুর খুনিকে বিদেশে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আপনার বেনিফিশিয়ারি কারা, এটি হচ্ছে মূল বিষয়। আপনি 3রা নভেম্বরের যে ঘটনা, 2রা নভেম্বরের জেল হত্যাকাণ্ড, এই সময় জিয়াউর রহমান কি ছিলেন? চিফ অফ স্টাফ। খুব খেয়াল করার বিষয় কিন্তু চিফ অফ স্টাফ, তিনি কিন্তু কাগজ কলমে খন্দকার মোস্তাক এবং সায়েমের এই যে চিফ অফ স্টাফ, কিন্তু গৃহবন্দী। সেটা তো অন্য আলোচনা। চিফ অফ স্টাফ, সেই যে চিফ অফ স্টাফ কাগজে কলমে, আপনি 26শে আগস্টে যে জিয়াউর রহমানকে মাত্র 9 দিনের মাথায়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের 9 দিনের মাথায় আপনাকে কেন চিফ অফ স্টাফ করলো? কোন কারণে, কোন প্রেক্ষাপটে, কোন ভিত্তিতে? এই ইতিহাসগুলো কিন্তু তুলে আনা দরকার। জি দাদা, আপনার সংযুক্ত বেস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। শুনছিলেন আমাদের এখানে স্টুডিওতে যে দুজন অতিথি আছেন তাদের বক্তব্য। তো আমি একটু আপনার কাছে একটু অন্যভাবে জানতে চাই বেস্টার পাটোয়ারী, সেটি হচ্ছে যে এই যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের যে সিদ্ধান্ত হয়েছে, এটিকে আপনি কিভাবে দেখেন? কারণ যেহেতু জিয়াউর রহমান একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা, আর এর আগে তিনি যখন খেতাবটি পান তখন তিনি মুক্তিযোদ্ধা, তিনি তখন একজন সেনা কর্মকর্তা। তো এখন যেহেতু রাজনীতিবিদ পরিচয় বিষয়টি আলোচিত হচ্ছে, এর মধ্যে কি কোনো রাজনীতি দেখেন কিনা আপনি? জি ধন্যবাদ। না, অবশ্যই আওয়ামী লীগের একটা তিক্ত অভিজ্ঞতা, রক্তক্ষরণ আছে। এই রক্তক্ষরণ থেকে আওয়ামী লীগ অবশ্যই তাদের কাছে মনে হয় যারা যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত, তারা খেতাব পেলে, ফ্ল্যাগ পেলে, এমপি হলে, এই ইতিহাসগুলো তাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়। এই ইতিহাসের জন্য আমরা সবাই কম বেশি দায়ী, জাতীয় পার্টির আমল থেকে শুরু করে সব সময়। কিন্তু আপনি যদি কাউকে খেতাব বাতিল করতে চান, তাহলে আপনাকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্যে আসতে হবে। এবং এটা টকশোর বিষয় না, এটা পলিটিক্যাল মঞ্চের বিষয় না, এমনকি মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিলেরও বিষয় না। আপনি বঙ্গবন্ধু হত্যা মামলার যে রায় হয়েছে, সেখানে জিয়াউর রহমান হত্যাকারী এই সংক্রান্ত কোনো লাইন নাই। আমরা বঙ্গবন্ধু হত্যা নিয়ে কোনো শ্বেতপত্র করিনি, যেমন জিয়া হত্যা নিয়ে কিন্তু সেই সময় তাৎক্ষণিক একটা শ্বেতপত্র হয়েছিল, যেটা আমরা বলতে পারি যে এরা জড়িত, এরা জড়িত না। এখন জিয়াউর রহমানের হত্যা, বঙ্গবন্ধুর হত্যা নিয়ে আমরা সেদিনও পার্লামেন্টে বলেছিলাম যে একটা সর্বদলীয় সর্বজন স্বীকৃত শ্বেতপত্র হওয়া দরকার। দেশি বিদেশি কারা কারা এর সাথে জড়িত ছিল, কি কি এভিডেন্স আছে, সবকিছু ক্লিয়ারলি স্ক্রুটিনাইজ করা দরকার। বেনিফিশিয়ারি থিওরি আর যে এভিডেন্স গুলো আছে, এগুলো সার্কামস্টেন্সিয়াল। এগুলোর ভিত্তিতে একটা পলিটিক্যাল পার্টি সিদ্ধান্ত নিতে পারে যে আমাদের বঙ্গবন্ধুকে উনি হত্যা করেছে। কিন্তু আইনের দৃষ্টিতে, লজিকের দৃষ্টিতে এটা বলা কঠিন। দ্বিতীয় যেটা হচ্ছে, এই লিস্টটা কতদূর যাবে? জেনারেল ওসমানী, উনি খন্দকার মোস্তাকের সামরিক অ্যাডভাইজার ছিলেন। আমি সত্য মিথ্যা জানি না, এক জায়গায় পড়েছি কর্নেল তাহের বলেছিলেন যে বঙ্গবন্ধুকে তোমরা কবর দিয়েছো কেন? ওনার লাশটা টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে দিয়ে দিতে, ওনার কবরকে পরে এরা মাজার বানাবে। এই যে লিস্টটা, এই লিস্টটা কিন্তু একজন দুজনের জায়গায় থামবে না। একটা ম্যাসিভ স্টেট ফেইলিওর আমাদের সেই সময় হয়েছিল। ডিজিএফ এর হেড কে ছিল? যখন ট্যাঙ্কগুলো নাড়াচাড়া করলো, ডিজিএফ এর হেড ছিল খুব সম্ভবত ব্রিগেডিয়ার রৌফ। তার ভূমিকা কি ছিল? সেনাপ্রধান তো অবশ্যই ডিসপুটেড ভূমিকা আছেই। নট অনলি দ্যাট, আপনাকে আমি আজকে একটা বই থেকে সঠিক রেফারেন্স দিচ্ছি। বঙ্গবন্ধু কন্যা হত্যাকাণ্ডের সময় ছিলেন বেলজিয়ামে। যখন বেলজিয়ামের রাষ্ট্রদূত জানতে পারলেন যে বাংলাদেশে খু হয়েছে, উনি বঙ্গবন্ধু কন্যা এবং তার জামাই আমাদের ওয়াজেদ সাহেবকে
অলমোস্ট বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। জি তখন সালমান খান। বঙ্গবন্ধু কন্যার তখন বঙ্গবন্ধু কন্যার লাইফ রিস্ক ছিল। তখন হুমায়ুন রশিদ সাহেব রিকোয়েস্ট করেন যে আপনি ওনাকে একটু জার্মানি বা ইটালি বর্ডার বন্ধ দিয়ে যান, ওনার লাইফ রিস্ক আছে। সেটা পর্যন্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত সেই সময় করেন না। হুমায়ুন রশিদ তখন তাকে প্রোটেকশন দিয়ে ইন্ডিয়া পাঠানো এবং সবকিছু করেন। ইন্দিরা গান্ধীর সাথে তার দেখা হয়। তো এইখানে আমাদের একটা হচ্ছে যে দেশে পদ্মা সেতু হচ্ছে, উন্নয়ন হচ্ছে, অনেকগুলো সূচকে আমরা আগাচ্ছি, আবার আমাদের অনেকগুলো বিদ্যমান সমস্যাও আছে। এই বিষয়টা পলিটিক্যালি আমরা হ্যান্ডেল করতে পারি, কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের এই ধরনের সিদ্ধান্তটা দেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি করবে। হিস্ট্রি আমাদেরকে পজিটিভ লেসন দিবে, সহনশীলতা শিখাবে, এবং বঙ্গবন্ধু হত্যার একটা বিচার হয়ে গেছে। প্রয়োজন হলে আমরা আবার সর্বদলীয় কমিটি করব, করে সেখানে তদন্ত করব। যদি জিয়াউর রহমানের বিরুদ্ধে আরো ভালো এভিডেন্স পাওয়া যায়, তারপরে আমরা এই ধরনের পদক্ষেপ নিব। আমি সাইমন প্রেস ওনার একটা মন্তব্য করব, এই মন্তব্যটি এখানে রিলেভেন্ট। উনি বলেছেন, আই হেট হিস্ট্রি বিকজ হিস্ট্রি ইজ used everywhere to remember the wrong, to stroke fear and resentment and hatred. I want to think only of future, not of past. জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, এটা আপনি কোনোভাবেই কেটে ফেলতে পারবেন না। জিয়াউর রহমান একজন বীরোত্তম ছিলেন, বঙ্গবন্ধু নিজের হাতে দিয়েছিলেন। আপনি এটা কাটতে পারেন মুক্তিযোদ্ধা কমান্ড থেকে। একসময় তো বঙ্গবন্ধুকেও অনেকে তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল, পারেনি। যদিও বঙ্গবন্ধুর সাথে জিয়াউর রহমানের কোনো তুলনা করার দৃষ্টতা আমি কখনোই করবো না। জিয়াউর রহমান 27 তারিখে একটা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা একটা সাহসিকতার কাজ, অস্বীকার করা যাবে না। 71 সাল পর্যন্ত তার ভূমিকা নিয়ে, 74 বা 75 পর্যন্ত তার ভূমিকা নিয়ে আসলে কোনো একটা ডিসপুট আপাত দৃষ্টিতে দেখা যায় না, কিন্তু 75-এর পরে তার ভূমিকাটা নিয়ে অনেকের দেখা গিয়েছে একটা ডিসপুট ছিল, অনেকের ভূমিকা সন্দেহজনক। তবে জিয়াউর রহমান কেন টার্গেটেড হচ্ছে, উনি একটা রাজনৈতিক দল করেছেন এবং সেই দলটি কয়েকবার ক্ষমতায় আসছে, এখনো আওয়ামী লীগ সেই দলটাকে প্রতিপক্ষ মনে করে। তো আমি মনে করি এই ক্ষেত্রে আওয়ামী লীগের কেন এটা করছে, অনেক আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধ কমান্ড কেন করছে, অনেকগুলো কারণ থাকতে পারে। একটা নীলুফার আপা বললেন আল জাজিরাকে ডাইভার্ট করা হতে পারে, আমি জানি না। আর একটা হতে পারে বাবর হুমায়ুনকে বলে গিয়েছিল, তুমি এভরি 6 মাস থেকে 2 বছরের মধ্যে একটা করে যুদ্ধ করবা। তুমি যদি রেগুলার যুদ্ধে না যাও, তোমার সেনাপতি, তোমার সৈন্য, তোমার লয়াল লোকজন তারা নির্জীব হয়ে যাবে এবং তারা এক পর্যায়ে নিজেদের মধ্যে যুদ্ধ করবে। আওয়ামী লীগ মাঠে যেহেতু এখন একা, এই একা মাঠে থাকা আওয়ামী লীগ জন্য অস্বস্তিকর, কারণ আওয়ামী লীগ তার জীবনে কখনো মাঠে একা ছিল না। প্রবল প্রতিপক্ষের সাথে তারা সংগ্রাম করে বিরোধী দল থেকে তারা আস্তে আস্তে এই পর্যায়ে আসছে। এখন দেখা যাচ্ছে অনেক জায়গাতেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, এখন তারা বিএনপিকে অনেকটা মাঠে নামাতে চাচ্ছে। এটা রাজনীতির জন্য খারাপ ভালো কি বলবো না, রাজনীতি বেগবান হচ্ছে। তবে আমার মনে হয় একটা সর্বজন স্বীকৃত শ্বেতপত্রের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া বেটার। জি ধন্যবাদ শামীম পাটোয়ারি, আপনি আমাদের সঙ্গে থাকুন। জি। একজন দর্শকের ফোন নিয়ে আমি আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি বলুন। আমি মনিয়াপার কাছে জানতে চাই যে গণতান্ত্রিক আন্দোলনে আজকের যে ঘটনা ঘটলো, এইভাবেই রাজপথে আন্দোলন করতে হয়। ধন্যবাদ যে আপনাদের কোনো গাড়ি পোড়ানো হয় নাই। আগামী দিনের এই গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার জন্য আপনারা এই ধরনের সুষম আন্দোলন রাজপথে গড়ে তোলার ইচ্ছা আপনাদের আছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। দর্শক, মনিয়াপা, দর্শকের উত্তরটা নিশ্চয়ই পেয়ে তার আগে এই যে আমাদের সুভাষদা যে একটি প্রশ্ন তুলেছেন, সেটা হচ্ছে যে খন্দকার মোশতাক যে ইন্ডিমিউনিটি অধ্যাদেশ দিয়েছিলেন ৫ম সংশোধনীর মাধ্যমে, সেটি জিয়াউর রহমান আইনে পরিণত করেছিলেন এবং এর কারণেই আপনার বঙ্গবন্ধুর খনিরা সুরক্ষা পেয়ে এসেছিলেন 1996 আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যে পর্যন্ত। কথাটা বলেছেন, আমি এক কথায় এটা শেষ করি। কোন সরকারের ইন্ডিমনিটি তুলে না। আজকে 1/11 সর্বশেষ 1/11 যে ঘটনাগুলো ঘটেছে, অলিখিত যে আওয়ামী লীগ ইন্ডেমনিটি পাশ করে দিল অলিখিতভাবে। আপনি দেখেন মাসুদ চৌধুরী, উনি শুধু আপনার রাষ্ট্রদূতই ছিলেন না বহু বছর, খুব দেদারসে, তারপরে উনি কি করেছেন, এমপি পর্যন্ত হয়েছেন। সো এই যে ইন্ডেমনিটি অলিখিত, তারপরে তাদের মুখে এটা মানায় না। আরেকটা জিনিস, আমি যেটাই হোক না কেন, কিভাবে এমপি হয়েছে, পাপলুরাও এমপি হয়েছে, কিভাবে হয় এটা আপনিও জানেন, আমরাও জানি। ওইখানে ওই যে তুই যাবি আমি যাব না, আমি যাব তুই যাবি না, এগুলো এমপি আমাকে এইসব শিখায় না। এখন সুভাষদা যে কথাগুলো বলেছে, আমি সেটার কিছু প্রতিবাদ, উনি বেশ কিছু লেখকের কথা এনেছেন, দেশি বিদেশি। আমি ওই জায়গায় কথা বলতে চাই যে সুভাষদা এটাও ভুলে গেছেন যে সুভাষদার যে আজকের যিনি প্রধানমন্ত্রী, যিনি সভানেত্রী, তার হাজবেন্ড একটা বইতে লিখে গেছেন, আমি ওনাদের ঘরের লোকদের কথাই বলবো, উনি লিখে গেছেন, আমি জিয়াউর রহমানের
আমি 27শে মার্চের আমি ঘোষণা আমি শুনেছি। এটা ওয়াজেদ সাহেব লিখেছেন। ওনাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার রফিক উনি ওনার বইতে লিখেছেন। ওনাদের বর্তমান যিনি সুবেদ আলী ভূঁইয়া, রফিকুল ইসলাম মেজর জেনারেল, হ্যাঁ ওনাদের যে সুবেদ আলী ভূঁইয়া মেজর জেনারেল, উনি ওনার শুধু বইতেই লিখেন না, কিছুদিন আগে উনি এইসব বলতে গিয়ে অনেক বিতর্কিত হয়েছেন, যেটা হওয়া উচিত না। এবং নট অনলি, আমি রাষ্ট্রবিজ্ঞান একজন ছাত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামান আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, উনি বলেছিলেন জিয়া রহমান ওয়াজ গ্রেটার দেন আ জেনারেল, জিয়া রহমান ওয়াজ গ্রেটার দেন আ পলিটিশিয়ান, জিয়া রহমান ওয়াজ গ্রেটার দেন আ স্টেটসম্যান। একজন মানুষ কোন পর্যায়ে গেলে উনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী, উনি আমার আপনার মতো কম লেখাপড়া জানান না, তারা তাদের জীবনে সবকিছু দিয়ে কিন্তু লিখে গেছেন। এরকম তো অনেকে বলেছেন, আরেকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ অনেক কিছু বলে গেছেন। আমি সেটা নাই তুললাম যে এমাজউদ্দিন সাহেবের কথা বললেই বলবেন আমাদের দলে, আমি ওইটা সব বললাম না। আমি মনিরুজ্জামান স্যার উনি নিরপেক্ষভাবে আমি বললাম। সেই জায়গা থেকে যখন আজকে এইখানে নামানো হচ্ছে, যেটা শামীম পাটোয়ারী সাহেব বললেন যে খেতাব এবং ব্যক্তিগত শত্রুতা ডিপেন্ড করে না, আপনার সাথে আমার শত্রুতা হতেই পারে, কিন্তু আপনি একটা রাষ্ট্রের চালিকা শক্তির জায়গায় আপনি এদিক ওদিক করতে পারেন না। জি আপা, এই আলোচনাটা আমরা আরো লম্বা করতে পারবো চাইলে, কিন্তু আমি একটু ভিন্ন প্রসঙ্গে যুক্ত হতে চাই। যে কথাটা সুভাষ দা বললেন যে হুমায়ুন রশিদ সাহেব আজকের প্রধানমন্ত্রীকে উনি ইন্ডিয়া আসার সুযোগ করে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, দুইজনই বলেছেন, আমিও বলছি। কিন্তু আপনি কি এটা জানেন, জিও পলিটিক্সে বাংলাদেশ সবসময় জিও পলিটিক্সেই চলে। সেই জিও পলিটিক্সে যারা তাকে ওই যে সর্প হইয়া দংশন করো, উঝা হইয়া ঝাড়ো, সেই উজা হয়ে যারাই মেরেছে, তারাই ঠাই দিয়েছে, তারাই বুকে টেনে নিয়েছে, তারাই আবার আজকে চায়নার সাথে যে সম্পর্কটা আপনার মনে পড়ে যে 15ই আগস্টের ঘটনার পরে 1975 সালের 16ই আগস্টে এই চায়না কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, আর আগে 5 বছর বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাই। সেই জায়গায় এখনো যেটা আবারও বলছি, শামীম যেটা বলছেন যে প্রতিপক্ষের আওয়ামী লীগ তার দলের প্রতিপক্ষ এখনো বিএনপিকে মনে করে বলে এই যে বেনিফিশিয়ারি বিএনপি দেখে যখন তখন যেটা করা উচিত না। আপনারা এতদিন চেতনা বিক্রি করে খেলেন, আর এখন আপনারা চেতনার কথা বলে অরিজিনাল মুক্তিযোদ্ধাদেরকে আপনারা এই দেশ ছাড়া করছেন। এটা কি এটা কত বড় বুমেরাং একটা দেশের জন্য, একটা জাতির জন্য, একটা সুবর্ণ জয়ন্তীর 50 বছরের স্বাধীনতার জন্য এটা কত বড় বুমেরাং। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ কিছুদিন আগে কাদের সিদ্দিকীকে, যে এখানে বাঘা সিদ্দিকী বলতো, সেই কাদের সিদ্দিকীর অনেক দোষ থাকতে পারে, কিন্তু কাদের সিদ্দিকীকে আমি কিন্তু রাজাকার বলতে পারি না, এই দোষটা আমি দিতে পারি না, সেটাও বলেছে। যারাই বিপক্ষে গিয়েছে তাদেরকেই এটা বলেছে। আমি শুধু এইখানে একটা কথা বলতে চাই, একটা গল্প এক লাইনে শেষ করতে চাই, যে অত্যাচারী স্বামী তার স্ত্রীকে মারবে, খুশি পাচ্ছে না, কেন সে মারবে, পাচ্ছে না। একদিন এসে দেখে স্ত্রীর সব কাজ করে রাখে, একদিন এসে দেখে তার উঠোনে কুকুর ঘুমাচ্ছে। তো এখন স্বামী বলল আজকে একটা মৌকা পাইছি, স্ত্রীকে যায় সমানে পিটাচ্ছে। তো পিটানোর পর স্ত্রী বলে আমি তো কোনো দোষ করিনি, তুমি মারছো কেন? দেখছিস না কুত্তাটা যে উঠানে ঘুমাচ্ছে, তুই কেন একটা বালিশ দিস নাই? আজকে আওয়ামী লীগের এই অবস্থা হয়েছে যে কুত্তাটা যে উঠানে ঘুমাচ্ছে, আওয়ামী লীগ কেন একটা বালিশ দেয় না, বিএনপি কেন একটা বালিশ দেয় না? এইটাই হলো বিএনপির দোষ। আচ্ছা, রাজনীতিবিদদের একটা দোষ কি, যারা মাঠে রাজনীতি করেন তারা আসলে অনেক সময় ভুলে যান যে কোনটা আলোচনা সভা, কোনটা জনসভা, আর কোনটা শোক সভা, কোথার কোন ভাষার প্রয়োগ থাকে, সেই ভাষার প্রয়োগ সময় ভুলে যান। একসময় রাজনীতি করেছি তো, যে কারণে এটা আমার কাছে খুব মনে হলো। যাই হোক, যে এই ভাষার প্রয়োগ মুনিয়াপা দিয়েছেন, এটা মেঠো বাংলায় অনেক কথাগুলো বলছেন। আমি সব কথা তো আর পাল্টা যুক্তি দিয়ে সময় নষ্ট করা যাবে না। আমি তো বারবার বলেছি, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না, কিন্তু একজন রাজাকার সারা জীবন রাজাকার। একজন মুক্তিযোদ্ধাকে সারা জীবন তার পরীক্ষা দিতে হয়। আমি নিচে নেমে কোনো একটা অপকর্ম করলাম কিংবা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হলাম, ধরেন ঈশ্বর না করুক, আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আপনারা ধরে নিয়ে গেলেন, আমাকে সুপর্দ করা হলো, বিচারে যদি আমার আইনজীবী বলেন যে ইনি এত কাজ করেছেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছেন, ধরে নিলাম, কারণ আমার তো মুক্তিযুদ্ধের সময় বয়স খুব ছোট, ওনার কোনো খারাপ রেকর্ড নেই, উনি কারো থাপ্পড়ও মারেননি, কিন্তু এই হত্যাকাণ্ডটা করে ফেলেছে, অতএব তাকে এতে অব্যাহতি দেওয়া হোক। 71 সালে জিয়াউর রহমানের ভূমিকা, 27 মার্চে বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণা দেওয়া,
তার পরবর্তীতে তার তিনি প্রধান হয়েছেন, সেই ভূমিকা, বাকশালের মেম্বার হয়েছেন, সেই ভূমিকা, সব ভূমিকা আমি নিয়ে তো কোনো প্রশ্ন উঠছে না। প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তার যুক্ত ছিলেন কি ছিলেন না। এই ছিলেন কি ছিলেন না প্রসঙ্গে মুক্তিযুদ্ধে শামীম হায়দার পাটোয়ারি আমি সেটাই বলছি। এটা একটু বলতে চাই। সেটাই তো মূল বিবেচ্যের বিষয়। জি, এখন ইতিহাসকে আপনি বেশি দিন চাপা দিয়ে রাখতে পারবেন না। আমি আজকেই যে সব সিদ্ধান্ত হয়ে যাবে সেটা নাও হতে পারে, কিন্তু ইতিহাস তার নির্মোহ গতিতে চলবে। আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 21টা বছর আপনি পুরো ইতিহাস দখলের ইতিহাস তৈরি করেছিলেন। আমার মনে পড়ছে এখনো সেই ব্রায়ান ব্যারনের কথা, যিনি বিবিসির দূরপ্রাচ্যের সংবাদদাতা ছিলেন। তিনি 21 আগস্ট 1975 তিনি বাংলাদেশে এসেছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই। তিনি এসে যখন হোটেল ইন্টারকন্টিনেন্টে যখন প্রবেশ করেন, তাকে গৃহবন্দী করা হয়, নজরবন্দি করা হয়। তিনি দেশে ফিরে 28 আগস্টে একটা সংবাদ বিবরণী লেখেন। তিনি বলেছিলেন শেখ মুজিবের বাসস্থান, তার জন্মস্থান, তার বাবর্যবর্দ বাঙালির দর্শনীয় বস্তুতে পরিণত হবে। এটা শুধু সময়ের ব্যাপার মাত্র, ইতিহাস তার নিজের গতিতেই চলবে। মনে রাখা দরকার এগুলো। অতএব জিয়াউর রহমানকে মহিমান্বিত করার কোনো সুযোগ আমি দেখি না। এই কারণে আপনি সেই জিয়াউর রহমান নিয়ে আমি আলোচনা করব, যে জিয়াউর রহমান খানের সবুরকে পার্লামেন্টে ঢুকিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের কথা আমি বলছি, যিনি গোলাম আজমকে বাংলাদেশে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আসার সুযোগ করে দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের কথা আলোচনা করব আমরা, তার সে বিশ্লেষণটি আমরা করব। যেই জিয়াউর রহমান বাংলাদেশে জামাত ইসলামকে, নিষিদ্ধ ঘোষিত দলকে তিনি পার্লামেন্টে ঢুকিয়েছিলেন। আপনি খেয়াল করে দেখুন, 11,000 যুদ্ধবন্দীকে আপনি এক কলমের খোঁচায় আপনি কিন্তু সমস্ত কিছু জেলখানার গেট খুলে দিয়েছিলেন। অতএব সেই জিয়াউর রহমান নিয়ে আপনার আলোচনা হবেই। আপনি সময় টিভিতে আজকে অনুষ্ঠানে এটা নিয়ে করছেন, হয়তো 4-5 দিন থাকবে, আবার না হয় অন্য বিষয়ে যাবেন। এই তো বাস্তবতা। কিন্তু ইতিহাস তার গতিতে চলবে। রাইট। ইতিহাস কিন্তু আপনি থামিয়ে রাখতে পারবেন না। শামীম হায়দার পাটোয়ারি ঠিক বলেছেন যে একটি কমিশন গঠন হওয়া দরকার, এবং সেই কমিশন বাংলাদেশের একদিন না একদিন গঠিত হবে। আজ হোক, কাল হোক, 2021 সালে হোক, 22 সালে হোক, এটা হবেই। কেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে শুধু কি 12 জন ছিলেন? এবং মেজর জেনারেল শফিউল্লাহর ভূমিকা কি ছিল, তার কি ভূমিকা ছিল? এই জন্যই তো বললাম যে এই বিদেশিরা যারা ছিলেন অবশ্যই তারা সামনের দিকে আসবে। নিছে। মেজর জেনারেল খলিলুর রহমানের কি ভূমিকা ছিল, অবশ্যই সেটা আসবে। কিন্তু আমি মনিয়াপার মতো বলতে পারবো না তোফায়েল আহমেদ তিনি রক্ষী বাহিনীর প্রধান ছিলেন। অতএব ইতিহাসকে কিন্তু আপনি বিকৃত করার ইনচার্জ কোনো সুযোগ ছিলেন, নাই। একই কথা, ইনচার্জ না, এক কথা নয়, এক কথা নয়। ইনচার্জ এবং ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব। আমি আপনাকে একটা খোলামেলা বলি, 26শে মার্চের তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও প্রায় কাছাকাছি ছাত্র, তো একই সময়। পরিচয় তো একদিন দুদিন না, একদিন দুদিনের পরিচয় না। আপনি ক্রমাগত হবে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে স্বাধীনতার ঘোষক জিয়া, তিনি 26শে মার্চে আসছে, 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা করেছেন। আরে বাবা, ঘোষণার পাঠক কি করে ঘোষণা তিনি ঘোষক হন? কে লিখে দিয়ে গেছে? কি করে হয়? আপনি পড়ুন, মেজর রফিকের বই পড়ুন। তিনি তো নিয়ে গেছিলেন তাকে, জিয়াউর রহমানকে। এর মাঝখানে আরেক সেক্টর কমান্ডার হঠাৎ করে বিএনপি শাসন আমলে তিনি এমপি থাকা অবস্থায় লালবাগের এমপি ছিলেন, তিনি বললেন জিয়াউর রহমান নাকি ড্রামের পরে দাঁড়িয়ে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তারপর তো নামই হয়ে গেল ড্রাম তত্ত্ব। অতএব এই সমস্ত তত্ত্ব বহু আনা হয়েছে, ইতিহাসকে বিকৃত করার অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু ইতিহাসটা নিজের গতিতে চলছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এবং মনে রাখা দরকার সমস্ত বিচারকাণ্ড কিন্তু আওয়ামী লীগ এক মেয়াদে কিন্তু করেনি। প্রথমে হাত দিয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, পরবর্তীতে হাত দিয়েছে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার। অতএব তাকে কিন্তু ধীরে ধীরে এই কাজটি করতে হবে। জি, ধন্যবাদ। শামীম হায়দার পাটোয়ারি, এর আগের আলোচনা আপনি যেমনটি বলছিলেন যে অনেকটা নির্জীব বিএনপি, আওয়ামী লীগ প্রতিপক্ষ চায়, তো যেটিই হোক না কেন, যদি মূল বিষয়টি এভাবে জানতে চাই আপনার কাছে আমি, যে বিএনপি মাঠে যদি গণতান্ত্রিক আন্দোলন করে, রাজনৈতিক দল, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যেসব অধিকার, সেই অধিকারগুলো প্রয়োগের চেষ্টা করে, সেটিকে আমাদের রাজনীতির জন্য ইতিবাচক কিনা? জি ধন্যবাদ। বিএনপির এখন সবচেয়ে বেশি যেটা করা দরকার আমি মনে করি, সর্বোচ্চ শক্তি দিয়ে খুব নিয়মতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক উপায়ে সংঘাতে না জড়িয়ে ভোটগুলো করা। ভোটিং ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হয়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে বিএনপির প্রার্থীরা
ভোটের কিছুদিন আগে হাল ছেড়ে দিচ্ছে, এজেন্ট ঠিকভাবে দিচ্ছে না, পয়সা খরচ করছে না, জনগণকে উদ্বুদ্ধ করছে না, এবং এটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর, বিএনপির জন্য ক্ষতিকর, জাতীয় পার্টির জন্য ক্ষতিকর। এই জায়গাটাই আন্দোলনটা এখন করা প্রয়োজন, একটা প্রতিকূল পরিস্থিতিকে আস্তে আস্তে যতটুকু সম্ভব অনুকূলে নিয়ে আসা। এখন মাঠে আপনি যদি রাজনীতি করতে চান, আন্দোলন করতে চান, আমি চিটাগাং থেকে আজকে আসলাম, সেখানে হালকা সংঘর্ষ হয়েছে, প্রেস ক্লাবে হয়েছে, এর মধ্যে আমরা দেখলাম সাদেক হোসেন খোকার ছেলে, আমাদের খুব তরুণ নেতা, খুব সাহসিকতার সাথে তারা এক কর্মীকে উদ্ধার করলো। এটি একটি ভালো নিদর্শন, রাজনীতিতে এরকম নিদর্শন থাকা প্রয়োজন। এবং সংঘাত যেটা হয়েছে, এটা কেন হয়েছে আমি জানি না, কোন পক্ষ আগে ইনস্টিগেট করেছে সেটাও জানি না। এগুলো আসলে দেশের জন্য তো ভালো কিছু নিয়ে আসবে না। আমরা এখন একটা অর্থনৈতিক হাইপে আছি এবং পোস্ট কোভিড ইকোনমিক ক্রাইসিসে আছি। পোস্ট কোভিড ইকোনমিক ক্রাইসিসের সাথে যদি মাঠের কোনো দ্বন্দ্ব যুক্ত হয়, এই দুটো মিলে ইকোনমিক ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। আমরা বটমলেস বাস্কেটের দেশ ছিলাম, হেনরি কিসিঞ্জার বলে গেছেন, উনি আরো 4টা কথা বঙ্গবন্ধুর সময় বলে গেছেন। তো এই হেনরি কিসিঞ্জার এর বটমলেস বাস্কেট থেকে আজকে আমরা অল সারপ্লাস কান্ট্রি, অলমোস্ট সবার আগে কোভিডের টিকা নিয়ে আসতে পেরেছে বঙ্গবন্ধু কন্যা, পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো টিকা আনতে পারেনি। ঠিক এই সময় এই ধরনের সিদ্ধান্ত দেশের স্বার্থে কতটুকু কাজে লাগছে? হ্যাঁ, আপনি ইতিহাসকে ক্লিন রাখতে চাচ্ছেন, আনপলিউটেড রাখতে চাচ্ছেন। এবং আরেকটা ব্যাপার বলবো, এক্স্যাক্টলি এই বিষয়টা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, ল কমিটিতে আমি ছিলাম সদস্য, আলোচনা হয়েছিল এবং সেখানে আইনমন্ত্রী নিজেই বলেছিলেন সর্বজন গ্রহণযোগ্য লোকদের নিয়ে উনি একটি জাতীয় কমিটি করবেন এই সার্বিক বিষয়টি তদন্তের জন্য। এবং আমিও তখন সেখানে বলেছিলাম সেখানে সর্বজন গ্রহণযোগ্য মানুষ যেন থাকে, দলীয় ব্যক্তি যেন শুধুমাত্র না থাকে। উনি কথা দিয়েছেন সর্বজন গ্রহণযোগ্য থাকবে। তো ব্যাপারটা এক অর্থে কিন্তু প্রক্রিয়াধীনের মাঝে এই ধরনের সিদ্ধান্ত হতে পারে। মুক্তিযোদ্ধা কমান্ড একটা সিদ্ধান্ত নিয়েছে, এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশ জাজেস অ্যাসোসিয়েশন হঠাৎ করে একবার সিদ্ধান্ত নিয়েছিল যে ব্যারিস্টার আমিরুল ইসলামকে তারা মাজদার হোসেন মামলায় রাখবে না, এবং তাই হয়েছিল। আমাদের এসকে সিনহার সময়ও দেখেছিলাম তার কলিগরা হঠাৎ করে বললো আমরা আপনার সাথে বসবো না। তো এগুলোর দিয়ে কিন্তু প্রতিষ্ঠানগুলো ডিস্টার্ব হচ্ছে। আপনি যেটা করতে চান আপনি ইতিহাসের মাধ্যমে করেন, আপনি ইতিহাসবিদের মাধ্যমে। ধন্যবাদ শামীম বাটুল আপনাকে। মনে আপা, এর আগে আপনি যদি আমি একটু বলতে চাচ্ছি যে সময় খুব কম, এই জন্য আমি বলতে চাচ্ছি, বারবার সুভাষ দা একটা কথা বলছেন যে জিয়া রহমানকে শেখ মুজিবের খুনি ধরা হচ্ছে। আমার কথা হচ্ছে ইনডেমনিটি আবার এনে ইনডেমনিটির বিল পাশ করে আবার বিচার করে বিচারের সমস্ত কিছু শেষ করার পর, আমি ভাবছিলাম এটা বলবো না, শামীম ভাই বলেছে, সবকিছু করার পরে এখন সন্দেহের উপর কি কোনো রাষ্ট্র চলে? এটা কি লজিক যে ওখানে ধোঁয়া, সুতরাং ওখানে ওই সন্দেহ করে করে আমি যাবো? ওখানে তো কুয়াশাও থাকতে পারে আগুন না হয়ে। এই কাহিনীটা ক্ষমতা হাতে থাকলেই কি ক্ষমতাকে একদিনের জন্য? আমি যদি বলি আজ থেকে 100 বছর পরে এই চামুকার প্রধান কে ছিল কেউ চিনবে না, কোনো সন্তান চিনবে না। আজ থেকে 100 বছর পরে মুক্তিযোদ্ধা আজকের মন্ত্রীটা কে ছিল কেউ চিনবে না। কিন্তু বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিল, পাঠক আর ঘোষক যে এক না। আমি এই জায়গাটায় উনার সাথে ডিফার করছি। তাজউদ্দিন আহমেদের মেয়ে যে বইটার পিতা ও নেতা লিখেছে, সেইখানে কিন্তু 24শে মার্চ সন্ধ্যায়, 25শে মার্চ বিকালে যে তাজউদ্দিন সাহেব যে শেখ মুজিবুর রহমান সাহেবের 32 নম্বর বাসায় গিয়ে বলেছিল আপনি কিছু একটা করেন, কিছু একটা বলেন, সেইখানে কি বলেছিলেন নেতা? বলেছিলেন যে আমি এখন যদি বলি আমি সব কথা বলতে পারবো না, যার যার মতো পালাও, যার যার মতো নিজেকে সেভ করো। আমি কিন্তু বলি, আমি কিন্তু শারমিন আহমেদের বইয়ের কথা বলছি, আমি আমার নিজের কথা বলছি না। কথাটাও লিখেছেন এবং কোথায় কোথায় যেতে হবে, ব্যারিস্টার আমিরুল ইসলাম কোন জায়গা থেকে তাজউদ্দিন আহমেদের সঙ্গে যুক্ত হলেন, কিভাবে ইন্ডিয়া গেলেন, পুরো কথাগুলো কিন্তু লিখেছেন। পুরো আমি কিন্তু অ্যাঙ্কারের সাথে কথা বলছি, আমি কোনো আলোচকের সাথে কথা বলছি না। আমি এই জায়গাটা বলার সাথে সাথে এইটুকু বলবো যে সুভাষ দাদের বোঝা উচিত আল জাজিরাই শুধু আল জাজিরা না, নিউ ইয়র্ক টাইমস আসলে কি তারা খালেদা জিয়াকেও শেখ মুজিব সাহেবের হত্যাকাণ্ডের আসামি বানাবে? আমার প্রশ্ন এই জায়গায়, কারণ শোনা যাচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস নাকি বোমা নিয়ে হাজির হচ্ছে। তো এই যে আমি যদি বলি, জাফরুল্লাহ সাহেব একটা কথা বলেছেন, ডাক্তার জাফরুল্লাহ সাহেব, প্রশ্ন করি যে খেতাবের কারণে শোনা যাচ্ছে নিউ
ইয়র্ক টাইমস নিয়ে আসছে, তো এই জায়গাতে যদি আওয়ামী লীগ পাল্টা প্রশ্ন তোলে তাহলে আপনারা কিভাবে আগে থেকে শোনেন, ওমা, তাহলে কি এটা বলবেন? এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা তো সবাই জানার কথা, কারণ আচ্ছা। এখন গুগলসে চাপ দিলে অনেক কিছু জানা যায়, উইকিলিক্সে নিউ ইয়র্ক চাপ টাইমস কি দিলে রিপোর্ট নিয়ে আসছে সেটা কি নিয়ে- গুগলসে জানা সেটা আমরা যায়। জানি না, আমরা ধরে আচ্ছা। নিচ্ছি যে আমি প্রধানমন্ত্রীর লোক, এইটা যদি আল জাজিরা করে নিউ ইয়র্ক টাইমস তার চেয়ে খারাপ করবে না, বরং আরো একদিক ডিউপ্লে করবে, জি। কারণ নিউ ইয়র্ক টাইমস আরো বেশি নাম জি। করা। জাফরুল্লাহ সাহেব যে কথাটা বলছে, খেতাবের কারণে জিয়াউর রহমানের সম্মান না, বরং জিয়ার কারণে খেতাবের সম্মান। যদি এই কথাটা হয়, একজন মুক্তিযোদ্ধা যদি আরেকজন মুক্তিযোদ্ধাকে সম্মান স্বরূপ এই কথাটা বলে, আমি কি তথাকথিত রাজাকারদের কথা শুনবো, না আমি নাকি কি একজন মুক্তিযোদ্ধার কথা মুক্তিযোদ্ধার শুনবেন? কথা সুভাষ দা। শুনবো? মশিউর রহমান জাদু মিয়া জি 71 মুক্তিযুদ্ধে তার ভূমিকা ছিল কি? জিয়াউর রহমান তাকে সিনিয়র মিনিস্টার বানিয়েছিলেন। শাহ আজিজুর রহমান তার ভূমিকা ছিল কি? জিয়াউর রহমান তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, সংসদ নেতা বানিয়েছিলেন। আমরা এখন ইতিহাস সেই জিয়াউর রহমানের কিন্তু- শাহজিজকে কারা মাসোহারা দিয়েছে, না, আস্তে আস্তে মাসোহারা অন্য বিষয়। মৃত্যু পর্যন্ত পাকিস্তানকে নিয়ে আরে গেছে। আসছে, পাকিস্তান নিয়ে এই তো আর এই ভুল যে তথ্য। লাল গালিচা, এই যে ভুল তথ্য। সম্বর্ধনা নিয়ে। আবার ভুল তথ্য, আবার ভুল বলতো। এই যে বিএনপি নরসিংদী একজন এমপি ছিলেন না, বকুল ভাই 71 শাখাত চ্যানেলে, হোসেন বকুল। হ্যাঁ 71 চ্যানেলে একদিন বললেন যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসি সম্মেলনে শাহজিজকে নিয়ে গিয়েছিলেন। তোফায়েল আহমেদ সাথে সাথে ওই টেলিভিশনে ফোন করে যে বাণী তিনি দিয়েছেন, আমার ধারণা সাকাত হোসেন বকুল ভাই যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু এই শিক্ষা তার কানের মধ্যে বাজবে। তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব, ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে তোফায়েল আহমেদ গিয়েছে। আর পৃথিবীর কোন জায়গায় কোন ডকুমেন্টে লেখা আছে শাহজিজকে নিয়ে গিয়েছিলেন? অতএব ইতিহাসকে বিকৃত করার মতো ওই যে শ্বেতপত্র বের করার জন্য বলেছেন, শ্বেতপত্রটা বের করেন, আমাকে এটাই বলতে হলো দাও, আপনার সবচেয়ে কথার মধ্যে আমি কিন্তু কথা বলি নাই। মনে আপা আপনি অস্থির হচ্ছেন দাদা বলুন। যে ওই যে বলে না যে কেন এই চঞ্চলতা, ওরা অকারণে চঞ্চল। এখন বিএনপি হচ্ছে অকারণে চঞ্চল। তা অকারণে চঞ্চলতার কারণ আছে। আপনার পিছনে যদি ইতিহাস না থাকে, আপনার যদি সমৃদ্ধ ইতিহাস না থাকে, আপনার দেশপ্রেম ইতিহাস যদি না থাকে, আপনাকে ছলনার আশ্রয় নিতে হয়। এই জন্যই ভুটান এই ছলনার আশ্রয় নেওয়ার কারণেই আজকের বিএনপির যতই আপনি ওই প্রি মার্কেটিং করুক, হইচই করুক, নানান ধরনের ঘেরাও কর্মসূচি করুক, মানুষ কিন্তু সাড়া তো দেয় না, তার কর্মীরাও তার সাথে থাকে না। এবং এটাই হচ্ছে বাস্তবতা। তাহলে পুলিশ এই দিয়ে পিটান কেন? বাস্তবতা বুঝতে হবে। পুলিশ তো অবশ্যই রাখতে হবে। পুলিশ দিয়ে পিটান কেন? পুলিশ সেটা পিটাবে না। আপনার দাগি মানুষজন আপনি নানান রকম প্রক্রিয়ার সাথে করবেন, চালিয়ে পুড়িয়ে দেশ দেবেন, আপনারা গাড়ি পোড়াবেন, মানুষ পুড়িয়ে হত্যা করবেন, তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বসে থাকবে? অতএব বাংলাদেশ কিন্তু বদলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন তো বাংলাদেশের সমীহর নাম। অতএব সেক্ষেত্রে ইতিহাসের মতো চলবে। জি। ইতিহাসে যার যেখানে স্থান, সেই স্থান কিন্তু তাকে কিন্তু যেতেই হবে। অতএব জিয়াউর রহমানকে মহিমান্বিত করার কোনো সুযোগ আমি দেখি না। জি। দেখা যাবে ইতিহাসে তার নিজস্ব গতিতেই চলবে। জি, আমরাও সেটাই আবারও চাই। বলি, কারণ জিয়া রহমান অনেক না অপ্রিয় থাকলে তো কথা। বাকশালী থাকতো, আওয়ামী লীগ আর হতো না আবার অ্যাপ্লিকেশনে। বাকশাল নিয়ে কথা জিয়া বললে, রহমান না বাকশাল থাকলে নিয়ে তো আপনার খান কি বলে মোহাম্মদ ওই রুমেল, সুভাষ দা, আপনি বঙ্গবন্ধু শেষ বাক্যটা প্রতিষ্ঠা বলেন। হতো না। আপনি খান মোহাম্মদ রুমেল, আমি এখনো জোরে চিৎকার করে বলছি, যদি বাকশাল নিয়ে কোনো আলোচনা করতে চান আপনি পর একদিন 2 দিন ডাকেন, করেন, 2 দিন, হ্যাঁ। আমি সে আলোচনা আমিও থাকতে রাজি থাকতে আছি। আমরাও সেটি আশা অতএব করি করবো নিশ্চয়ই একদিন। বঙ্গবন্ধু কৃষক শ্রমিক আওয়ামী লীগ না হলে জিয়াউর রহমান সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হতো না। জি, কোন ধন্যবাদ। ষড়যন্ত্র? মুক্তিযোদ্ধা সাইদুর রহমান তিনি বঙ্গবন্ধুর সময় মন্ত্রীদের সাথে যোগাযোগ করে তার পূর্ব জার্মানি পোস্টিং 75 জানুয়ারি মাসে ঠেকিয়ে দিয়েছিলেন। জি, ধন্যবাদ আপনি আপনাকে। লেফটেন্যান্ট কর্নেল হামিদের বই পড়ুন। জি। এবং লেফটেন্যান্ট কর্নেল নীলকর হামিদ চৌধুরী একবার মনি, ফোন দিয়েছিলেন। সুভাষ সিংহরা আমি আপনার শেষ দুজন করি জি, এটা শেষ করি। সাইদুর রহমান সাহেবকে একদিন টাইম ফোন বাড়ান। দিয়েছেন জি। ডিসেম্বর মাসে, প্রতিরক্ষা সচিব 75 ছিলেন। সাইদুর রহমান মুক্তিযোদ্ধা ফোন দিয়ে বলছেন, কর্নেল সাহেব আপনার ফোন নম্বর অনেক কষ্ট করে পেয়েছি, আপনার কারণে বাংলাদেশে 3টি অভ্যুত্থান হয়েছে। জি, শেষ করবো আপনি জিয়াউর সুভাষ দা। রহমানকে যদি আমাকে না ঠেকাতেন পোস্টিংটা, তাহলে উনি পূর্ব জি, জার্মানি থাকতেন। সুভাষ সিংহ রায় ও নীলকর চৌধুরী মনি, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শামীম হায়দার পাটোয়ারি। শামীম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।